কেন্দ্রীয় সরকারের চাকরি বা ভর্তি এটা কিন্তু সরকার কোনোভাবেই করেনি। নিজে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশনাল এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। স্টেট এনসিএলের ক্ষেত্রে কি করণীয় এবং স্টেট ওবিসি এনসিএল কেন দরকার এবং কেন আবেদন করতে হবে, কারা আবেদন করবেন, কি কি কাজে লাগবে, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি আজকে শুরু করি। দেখুন, প্রথমে স্টেট এনসিএল ওবিসি এনসিএলের জন্য আবেদন করতে পারবেন কারা? তারাই যারা হচ্ছে সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রয়োজন এবং স্কুল বা কলেজে ভর্তির জন্য তাদের এই ওবিসি এনসিএলটা প্রয়োজন হয়। তো এই স্টেট ওবিসি এনসিএল এবং সেন্ট্রাল ওবিসি এনসিএলে আবেদন করার জন্য এর আগের দিনের ভিডিওতে আপনারা আবেদন পদ্ধতিটা দেখেছেন। এখানে কিন্তু 66টি সাবকাস্টের আবেদনকারীরাই অর্থাৎ 66 আবেদনকারীরাই স্টেট এনসিএলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আবেদনকারী সরাসরি এসডিও অফিসে গিয়ে কিন্তু আবেদনপত্র জমা দিতে হবে। এটা কিন্তু আপনাদের সবথেকে একটা বড় জিনিস। এবং ওবিসি এনসিএলের 2010-এর যে 66টি সাবকাস্ট ছিল 10 পর্যন্ত, সেই 10-এর পর থেকেই সেই 66টি সাবকাস্টেই কিন্তু এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং প্রথমে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে। সেখানে প্রথমে অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে সেখানে কিন্তু আপনার পিতামাতার ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে এবং সেই ইনকাম সার্টিফিকেট পোর্টালে আপলোড করতে হবে। এর আগের দিন কিন্তু ভিডিওতে এগুলো দেখানো হয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, ক্যান্ডিডেট ও তার পিতামাতার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এবং জেরক্স কপি দিতে হবে। তাহলে কি বললাম? ক্যান্ডিডেটের পিতামাতার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং প্যান কার্ডের জেরক্স কপি কিন্তু জমা দিতে হবে হার্ড কপি হিসাবে। গতদিন অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আমাদের কি হার্ড কপি জমা দিতে হবে? আমি কিন্তু সেখানে বলেছিলাম না, কিন্তু হার্ড কপি কিন্তু আপনাদের প্রত্যেককে জমা দিতে হবে গিয়ে বিএসডিওতে গিয়ে। এর পরবর্তীতে আমরা তার পরের পয়েন্টটা দেখব যে সরকারি চাকরির পরীক্ষার জন্য এনসিএল প্রয়োজন, তার সাপোর্টিং ডকুমেন্টস এবং প্রুফ জমা দিতে হবে। অবশ্যই তার সাপোর্টিং ডকুমেন্টস এবং প্রুফ কিন্তু জমা দিতে হবে। এবং আর একটা জিনিস এখানে কিন্তু সবথেকে বড় জিনিস বলতে হবে যে এনসিএলের প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস প্রুফ জমা না দিলে কিন্তু আপনার এনসিএল সার্টিফিকেট বেরোবে না। কোর্ট এফিডেভিট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জমা দিতে হবে। এইটা কিন্তু এই পয়েন্টটা আমি লাস্টে আলোচনা করছি, আপনারা কিন্তু দেখতে থাকুন। এই পয়েন্টটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এফিডেভিটের পিতামাতার ইনকাম, প্যান কার্ডের বিবরণ, অ্যাপ্লিকেন্টের সাবকাস্টের ডিক্লারেশান উল্লেখ থাকতে হবে। 6 নম্বর কী হচ্ছে, 2026 সালের ভোটার লিস্ট অথবা ভোটার স্লিপ জমা দিতে হবে। 2026 সালের যে ভোটার লিস্ট বার হয়েছিল বা আপনাকে যে ভোটার স্লিপ দেওয়া হয়েছিল সেই স্লিপটা কিন্তু জমা দিতে হবে। না হলে কিন্তু আপনি ওবিসি এনসিএল সার্টিফিকেট কোনোভাবেই কিন্তু বার করতে পারবেন না। তো আর একটা জিনিস আপনাদেরকে বলার যে কোর্ট এফিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের জমা দিতে হবে। এটা কিভাবে করবেন এবং এটার করণীয় কী এ সম্পর্কে তো জানাবোই, সেই সঙ্গে আপনাদের বলে দিই যারা এনসিএল সার্টিফিকেট বার করতে চান তারা কিন্তু অবশ্যই আগে অনলাইনে ফর্ম ফিল আপ করুন। সেখানে ক্রাইটেরিয়াগুলো মানার পরে তারপরে কিন্তু সেগুলোর হার্ড কপি নিয়ে আপনাকে যেতে হবে। তো এবার দেখুন, কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে জাত শংসাপত্র পুনর্যাচাই ও নতুন করে ইস্যু করার জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল। আপনার সার্টিফিকেটটি আবার করতে হবে কি না তা নির্ভর করছে আপনি ঠিক কোন কারণে এবং কোথায় এটি ব্যবহার করবেন তার উপরে। তো এখানে কেন্দ্রীয় সরকারের চাকরি বা ভর্তির ক্ষেত্রে জব এবং অ্যাডমিশান, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট নন ক্রিমি লেয়ার, যেখানে স্ট্যাটাস প্রতি বছরের নবায়ন করতে হয়, মানে রিনিউ করতে হয়। এবং আপনার যদি আগে রিভ্যালিড করা সার্টিফিকেট থাকে কিন্তু সেটি বর্তমানে আর্থিক বছরের না হয়, তবে নতুন করে এনসিএল সার্টিফিকেট বের করতে হবে। তাহলে এনসিএল সার্টিফিকেটটা কেন বার করতে হবে এটা কিন্তু জানলেই বুঝতে পারবেন। এটা পড়ে নেবেন একবার নিজেরাও, তাহলে কিন্তু বুঝতে পারবেন কেন এনসিএল সার্টিফিকেটটা রিনিউ করতে হবে এবং কেন বার করতে হবে, কি কারণে বার করবেন, সেটা একটা প্রথম ভ্যালিড কারণ। তো এর পরবর্তীতে আমরা আরেকটা পয়েন্ট দেখব যে এখানে কিন্তু রাজ্য সরকারের
চাকরি বা ভর্তির ক্ষেত্রে অর্থাৎ রাজ্য সরকারের সাধারণত ওবিসি সার্টিফিকেট 3 বছর পর্যন্ত বৈধ থাকে। রাজ্য সরকারের সাধারণ ওবিসি সার্টিফিকেট 3 বছর পর্যন্ত বৈধ থাকে। তবে যেহেতু সরকার থেকে পুনরায় সার্টিফিকেট যাচাইয়ের কাজ চলছে, তাই আবেদনের আগেই সংশ্লিষ্ট দপ্তরের নিয়মাবলী দেখে নেওয়া প্রয়োজন। আপনি কিন্তু এটা মাথায় রাখবেন যে সার্টিফিকেট যাচাইয়ের কিন্তু কাজ চলছে অলরেডি, তাই আবেদনের আগে কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের নিয়মাবলী দেখে নেওয়া প্রয়োজন রয়েছে বলে আমাদের মনে হয়। তো এর পরবর্তীতে আমরা দেখব 3 নম্বর যে পয়েন্টটা আছে, সেই 3 নম্বর পয়েন্টটা যাওয়ার আগে আরেকটা জিনিস, যারা এনসিএল বার করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু এনসিএল কীভাবে বার করবেন সেইটা কিন্তু একবার দেখে নেবেন। 3 নম্বর পয়েন্টটা, আপনার সম্প্রদায় যদি রি-ইস্যু তালিকায় থাকে, রাজ্যের ওবিসি তালিকায় থাকা 74টি নির্দিষ্ট সম্প্রদায়ের ক্ষেত্রে সার্টিফিকেট নতুন করে রি-ইস্যু করার নিয়ম রয়েছে। অর্থাৎ রি-ইস্যু বলতে আপনার সম্প্রদায় যদি রি-ইস্যু তালিকায় থাকে, সেই রি-ইস্যু তালিকার মধ্যে 74টা নির্দিষ্ট সম্প্রদায় রয়েছে। সেই 74টা নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সার্টিফিকেট নতুন করে ইস্যু করার নিয়ম রয়েছে। আপনি কিভাবে নিশ্চিত হবেন? আপনি সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের অনাগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইটে গিয়ে আপনার সার্টিফিকেট নম্বরটি দিয়ে যাচাই করতে পারেন। এটার ভিডিও কিন্তু আমার এতে পেয়ে যাবেন, প্লেলিস্টে পেয়ে যাবেন। সেখানে কিন্তু অনেক রকম ভিডিও আছে কিভাবে আপনি আপনার কাস্ট সার্টিফিকেটটা চেক করবেন। তো এই সম্পর্কে কিন্তু যারা রি-ইস্যু করতে চান এবং তারা কিন্তু কিভাবে নিশ্চিত হবেন যে আপনার এই অনাগ্রসর শ্রেণী দপ্তরের ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আপনার সার্টিফিকেট নম্বরটি যাচাই করে নিতে অবশ্যই কিন্তু এই প্লেলিস্টগুলো ফলো করুন। তো এরপরে আমরা আরও যেটা দেখব সেটা হচ্ছে, যেটা বলছিলাম যে কোর্ট এফিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে আপনাকে কি প্রমাণ করতে হবে। কোর্ট এফিডেভিট যখন করতে যাবেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতের একজন নাগরিক। দ্বিতীয় হচ্ছে 1993 সাল থেকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আছেন, এটার সাপেক্ষে নথি লাগবে। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে সিএএ আবেদনকারীরা কিন্তু এসসি এসটি ওবিসি শংসাপত্র সুবিধা পাবে না। অর্থাৎ যারা সিএএ আবেদন করেছেন তারা কিন্তু এসসি এসটি ওবিসি শংসাপত্রের সুবিধা কোনোভাবেই পাবেন না। অ্যামেন্ডমেন্ট করতে হবে। ওখানে আপনি নিজেই মুচলেখা দিয়েছেন, আপনার প্লেস অফ বার্থ কিন্তু বাংলাদেশ, এইগুলো কেন আপনি ওখানে মুচলেখা কিন্তু অলরেডি দিয়েই দিয়েছেন যে আপনার প্লেস অফ বার্থ কিন্তু বাংলাদেশ ছিল, আপনি সিএতে আবেদন করেছেন, ওই জন্য এই মুহূর্তের জন্য কিন্তু আপনারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট শংসাপত্রের কোনো রকম সুবিধা পাবেন না। তো এর পরবর্তীতে আমরা আরেকটা জিনিস দেখব যে এই কোর্ট এফিডেভিট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে আপনাদের আর কি প্রমাণ করতে হবে। 4 নম্বর পয়েন্টটা আমরা দেখব। দেখুন, অনেক কারচুপি করে প্রকৃত এসসি এসটি ওবিসি অধিকার হনন হয়েছে বিগত বছরগুলোতে। লাগাম টানার প্রয়োজন ছিল, সেই জন্য কিন্তু আজকের এই বিষয়টা নিয়ে কিন্তু সরকার টানাপোড়েনে পড়েছে। তো 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে আপনি নিজেই মুচলেখা দেবেন। ভুল তথ্য দিলে পরবর্তীতে আপনার সমস্যা হবে। সেই সমস্যার কথা মাথায় রেখে একটা কিন্তু জিনিস আপনাকে পড়তে হবে। সেই জিনিসটা কি বলছে, আই ফার্দার সার্টিফাইড দ্যাট দ্য ইনফরমেশন গিভেন অ্যাবাভ ইন রেসপেক্ট অফ মাইসেলফ ইজ ফুললি কারেক্টেড অ্যান্ড আই টেক full responsibility of the accuracy of this statement. If at any point of time a part of the statement is found to be incorrect, I shall have to forfeit the benefit received and shall also be liable to be punished under section 193 of the Indian Penal Code. তো এটা বুঝতে পারছেন আশা করি যে এইগুলো পরবর্তীতে সমস্যা কি হতে পারে। তো পুরো বিষয়টা আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।